আমাদের পার ডে ইনকামের কথা শুনলে হয়তো অনেকের চোখ উপরে উঠবে যে এটা খুব পসিবল নাকি। স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, বাট সেটা আর আমি ফর্মই কিনতে পারিনি। গরুর ঘাস কাটি, তারপর হচ্ছে যে গরুর জন্য গরুর গোবর ফালাই। একের পর এক গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, মানে যা বলা যায় আর কি, ছেলের পড়াশোনা করেছে। গ্রামের একটা মানে প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে। ওনারা চিকিৎসা দেওয়ার পরে 12,000 টাকার মতো বিল হয়েছিল আর কি। তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খামার চালানো সম্ভব না, এটা আমার বন্ধ করে দিতে হবে। মানে একটা বাট ঠিক করতে যদি আমার 12,000 টাকা লাগে, বাট বাট ঠিক হয়নি, বাটখানা হয়ে গেছে আর কি। এরপরে ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হইলো। জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই সেম চিকিৎসাটা আমরা এখন 30 টাকায় দিই, এবং আমাদেরকে ফোন দিলে এই সমস্যাটা হচ্ছে কি করবো ভাই পরামর্শ দেন। পরামর্শ দেন তখন। হ্যাঁ, মানে গরুর খামারিদের জন্য 24 ঘন্টা। যখন আমি বললাম যে আমি একজন কৃষক, রাখাল, তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ। এইখানেই সমাজের বাস্তবতাটা, যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোড। একটু নামটা বলেন ভাই। সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনার একটা পরিচয় তো আছেই, সেই পরিচয়টা আমরা ধীরে ধীরে যাব আপনার কাছে। আচ্ছা। তার আগে একটু বেসিক কিছু বিষয় আছে আমার অনুষ্ঠানের নিয়মে। আপনার বয়স? 28। 28 বছর বয়স। জন্ম জেলা? ফরিদপুর জেলা, আচ্ছা, নগরকান্দা উপজেলা। ওখানেই থাকেন আপনি এখন? জি। আপনি গল্পটা বলেন আমাদেরকে। আমার গ্রামের মধ্যে আমার বাবার ফ্যামিলি এবং আমার মায়ের ফ্যামিলি, ২ টা পরিবারই গ্রামের সম্ভ্রান্ত পরিবার। টাকা পয়সার দিক থেকে, আর্থিক অবস্থায় আমার মামার ফ্যামিলি, মানে আমার নানার ফ্যামিলি এবং আমার দাদার ফ্যামিলি সবাই স্বয়ংসম্পূর্ণ। মানে ওনারা কি কৃষির সঙ্গে জড়িত ছিলেন না? আমার দাদার ফ্যামিলি কৃষির সঙ্গে সম্পৃক্ত। নানার ফ্যামিলি হচ্ছে হুজুর সবাই। আমার চাচারা মেক্সিমাম পুলিশে চাকরি করেন, সরকারি চাকরি করেন না। আচ্ছা। আর আমার বাবা, উনি বেকার ছিলেন। এরপরে একটা মানে কাজী মৌলবি বলে এটা আমাদের অঞ্চলে। এটা বিয়ে পড়ায় যারা আরকি। জি। এরকম একটা দায়িত্বে উনি ছিলেন। তো ওইটা থেকে মূলত হচ্ছে আমি যখন ছোট ছিলাম, তখন আমি আ তাদের কাছে থাকি নাই একেবারে ছোটবেলা থেকে। আমরা আমার বাবার কাছে থাকা হয় নাই? না, বাবা-মার কাছে থাকি নাই। আমরা পরিবারে হচ্ছে ৪ জন। বাবা-মা, আমি, আমার এক বোন আছে। আচ্ছা। বোন বড়, আমি ছোট। তো বোনের বিয়ে হয়েছে ২০০৮ সালে। আর আমি ক্লাস 2 থেকে হচ্ছে শহরে পড়াশোনা করছি। মানে আপনাকে কি মানে বোর্ডিং স্কুলে দিয়ে হ্যাঁ। দিয়েছিল এরকম কিছু? যেহেতু আমার নানার ফ্যামিলি বললাম যে হুজুর সবাই, হ্যাঁ। এবং আমি ছোটবেলা থেকে নানার মাদ্রাসা ছিল মধুখালীতে, ফরিদপুরের আরেকটা থানা আরকি। জি, ওইখানে মাদ্রাসায় ট্যুর, মানে গ্রাম থেকে আমি 2 পর্যন্ত পড়ছি গ্রামের স্কুলে। জি। এরপরে 2 থেকে বাকি যে ক্লাস, এটা আমি মামাদের সাথে যে মামারা যেখানে যাইতো ওখানে চলে যেতেন? ওখানে আমি চলে যেতাম আরকি। আচ্ছা। আগেই বললাম যেটা, যে নানার ফ্যামিলি এবং দাদার ফ্যামিলি ২ টাই পরিবারই সম্ভ্রান্ত পরিবার। কিন্তু আমার বাবা কিছু করতেন না। তিনি বেকার ছিলেন, এবং এর পাশাপাশি আমাদের ফ্যামিলিতে বেশ কিছু ক্রাইসিস যায়। যে ক্রাইসিসের মধ্যে হচ্ছে যে আমার বোন ছোটবেলায় হচ্ছে অসুস্থ হয়। ওর মাথার মধ্যে বাঁশ পড়ে আরকি। ওহো! মানে আপনার ওই আমাদের ওইদিকে তো পাট হয়। পাটটাই আমাদের ওইদিকে মেইন। হুম। পেঁয়াজ, পাট। তো পাটের সিজনে ওই পাট নিতে গিয়ে, মানে পাটের আঁশ ছোলায় আরকি আমাদের ওইদিকে। তো ওই ভেজা বাঁশের নিচে গেছিল বৃষ্টির সময়। তো বাঁশ মাথার উপরে পড়ছিল তখন। এরপরে হচ্ছে ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, ছোটবেলা থেকেই দেখছি আরকি। অনেক টাকা পয়সা গেছে ওর পিছনে। আর এরপরে আমার বাবা একটা মানে বিয়ের একটা ঝামেলায় জড়ায় আরকি। বিয়ে জি। পড়ানো নিয়ে আরকি। বিয়ে পড়ানো নিয়ে ঝামেলা বলতে? ঝামেলা বলতে একটা বিয়ে পড়াইছিল যেটা হচ্ছে রাত্রেবেলা, মানে বর-কনে দুজনে আসছিল। পালায়ে? হ্যাঁ, আ একজন নিয়ে আসছে আরকি। আমাদের পাশের গ্রামেই। তো নিয়ে আসার পরে ওনারা আব্বারে ডেকে নিছে যে, "আপনি সরাটা করায় দেন, আর লিখে নিয়ে যান" আরকি। তো তখন উনি লিখে নিয়ে আসছিল সাদা কাগজে। অ্যা এটা আরো প্রায় ২০০৩-৪ সালে হবে আরকি। লিখে নিয়ে আসার পরে ওইটা হচ্ছে ওনারা সকালবেলা ওই লোক এসে বলল যে, "আমাকে বিয়ে পড়াইছিলেন কাকা রাত্রে?" তা আব্বা বলছে যে, "আমার তো মনে নেই, হারিকেনের আলোতে অত খেয়াল নেই আরকি।" এরপরে ছেলে বলছে যে, "আমি বিয়ে করিনি।" পরে ছেলে-মেয়ে ২ পক্ষেই কোর্টে যায়, মামলা করে। মামলার এক পর্যায়ে গ্রামের সালিসে এটা নিষ্পত্তি হয়ে যায় আরকি। পরবর্তীতে ২০০৭ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তখন এই মামলাটা মানে মেয়ের পক্ষ উঠায় নিলেও হ্যাঁ। ছেলেপক্ষ তার মামলা উঠায় নাই। ছেলেপক্ষ মামলা তুলে না নেওয়ার কারণে ওই মামলাটা দুর্নীতি দমন কমিশনে চলে যায়। ওহো! এবং এদেরকে বারবার যখন নোটিশ দেওয়া হয় হ্যাঁ। যে হাজিরা দেওয়ার জন্য কোর্টে, এরা আর যায় নাই। কোর্ট অবমাননা করে আরকি। তো আমার চাচারা যেহেতু সবাই পুলিশের চাকরি করেন,
মানে ম্যাক্সিমামই। আর আমার চাচা একজন বলছিলেন যে উনি তখন পাংশা থানায় ছিলেন, রাজবাড়িতে। ওই থানার ওসি ছিলেন উনি। তো উনি বলছিলেন যে, "এখানে আয়, আমি তোর নাম কাটাই দিই বা সিস্টেম করে দেই, আমি তোর সিস্টেম করে দেই।" তো বলছিল যে, "কিছু হবে না, সমস্যা নাই। দাদাভাই ঝামেলা হবে না।" হুম। এর এক পর্যায়ে মূলত হচ্ছে যে আ আমার যখন একেবারে ২০০৭ সাল শেষের দিকে হুম। নানা বাড়ি ছিল মধুখালীতে যেহেতু, হুম। এখান থেকে আ নানা ড্রাইভারকে নিয়ে আব্বা হাজিরা দিতে যায়, তখন আব্বাকে গ্রেফতার করে। ওহো! এরপর উনার ৫ বছরের জেল হয়। এই একটা ঘটনা কেন্দ্র করে? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের সময়। এরপর ওনারা ২ মাসের মতো তত্ত্বাবধায়ক মানে কি একা এগারো তত্ত্বাবধায়ক? হ্যাঁ, তো এরপর ওনারা ২ মাসের মতো জেলে ছিলেন। ২ মাস পরে হাইকোর্ট থেকে ওনাদের জামিন হয় আরকি। তো ওইখানে আমাদের প্রচুর পরিমাণে টাকা-পয়সা যায়। খুব স্বাভাবিক। আমাদের ফ্যামিলিতে আমার নানার ফ্যামিলি আমাদের খুব এফোর্ট করে আরকি। তখন থেকে নিয়ে। ছোটবেলা থেকে দেখে আসছি। আমার মা অনেক কষ্ট করছেন। আমার আব্বাকে যখন বাড়িতে নিয়ে আসে, এরপরে তো উনার কোনো চাকরি-টাকরি কিছুই ছিল না। আর আমাকে নিয়ে যায় হচ্ছে আমার মামা ২০০৮ সালে নারায়ণগঞ্জে। ওইখানে একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করে। 8 এ ভর্তি করে, ক্লাস 8 এ। আ তো ওইখান থেকে আমি এইচএসসি দেই, দাখিল। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে বাবার পরিবার থেকে আসলে খুব একটা সাপোর্ট ছিল না আপনার জন্য। আপনার ক্যারিয়ার গ্রোথ এর ক্ষেত্রে। বলাটা খুব টাফ। বাট সিচুয়েশনালি যেটা হয়েছে জীবনে তাই আসলে। একদমই না। তাদের পক্ষ থেকে সাপোর্ট তো দূরের কথা। উল্টা ২০০৮ সালে যখন আমার দাদা মারা যায়, দাদা মারা যাওয়ার পরে জমি-জমা ভাগ-টাগ করার কথা বলছিলাম যে আমাদের মানে দেনায় আমরা মানে ঋণে জর্জরিত হয়ে মানে করার মতো আমাদের কিছুই ছিল না। আমার আব্বা-মা গ্রাম থেকে চলে আসছিলেন শহরে, ঢাকাতে। ওহো! আমার বোনের তখন বিয়ে হইছে। একটা বিষয় হচ্ছে যে নতুন বিয়ে হইছে, তাদের ফ্যামিলি জানলে কি হবে? এখানে কোনো একটা কাজের জন্য আমার আব্বা চলে আসে, মাও চলে আসে আরকি। তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম। কোনো হেল্প তো তারা করেই নাই। উল্টা হচ্ছে জমি-জমা যেটা আমরা পাইতাম সেটাও আমাদেরকে বারবার বলছে যে, "দিয়ে দেন। আমরা আমাদেরটা বিক্রি করে তারপর কাজ করি।" আমার বোনের বিয়ের সময় জমি বিক্রি করছে। এরপরে যখন উনারা ঢাকায় চলে আসলেন, আসার পরে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঋণ হয়ে যায় আমার পরিবার, আব্বা-মা। বোন তো বিয়ে হয়ে গেছে, সে তার মতো। আ বাকি ছিলাম আমি আরকি। এখন আমাকে নিয়ে দোটানায় তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আলিমে পড়ি আরকি। আমি যেহেতু মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, আলিমে পড়ি। তো তখন আমাকে বলা হইল যে, "পড়াশোনা ছেড়ে দাও। আর আমরা এফোর্ট দিতে পারতেছি না আরকি।" যদিও আমার লাগতো মোটে ৳২৬০০ মতো মান্থলি। আমাকে ৳২৬০০ দিতে হইতো মাদ্রাসায় ৳১,০০০ খাওয়ার জন্যে। আর বাকি প্রাইভেট এবং আমার হাত খরচ মিলে ৳১৬০০ দিত আরকি। তো বলল যে, "ছেড়ে দাও পড়াশোনা, আমাদের পক্ষে আর সম্ভব না।" তখন আমার মামা, বড় মামা বিশেষ করে উনি এখন আ ঢাকা কলেজের প্রফেসর। তো আ উনি বললেন যে, "না, পড়াশোনা কেন বন্ধ করবে?" তো তখন থেকে আবার মামা তার মানে সাপোর্ট বুঝতে পারছেন ওর মামার দিকের ফ্যামিলি কতটা এনরিচ। জি। তো এরপরে ওইটা চালু হইছে আরকি। আবার পড়াশোনা করলাম। এরপর একটা পর্যায়ে যখন আমি অনার্সে ভর্তি হই, আমার কাছে টাকা ছিল না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো জায়গায় ফর্ম কিনবো। আমার ফ্যামিলি সেটা এফোর্ড করতে পারে নাই। অ্যাডমিশন আমি কোচিং করছি। সেই টাকাটা আমাদের ওইখানে তখন তো ৪০ মনের মতো পেঁয়াজ ছিল। ৳৪,০০০ মতো করে আমার আব্বা বিক্রি করে দেয়। ১০ মণ পেঁয়াজ এবং টোটাল সব পেঁয়াজই বিক্রি করে দেয় ওই বছর আরকি। তারপর আপনার অ্যাডমিশনের টাকা হচ্ছিল না? না, না আমি যখন কোচিং করি আরকি। জাস্ট আচ্ছা। কোচিং এর টাকাটা দেওয়া হয়েছিল। খরচের টাকা, ঢাকায় থাকবো, খরচের টাকা এবং কোচিং এর টাকা। এগুলা দেওয়া ও তারপরে আর টাকা নেই। না, টাকা ছিল না এবং দিতেও পারে নাই আর। তো ঢাকায় যখন আমি মানে আমি এত খারাপ স্টুডেন্টও ছিলাম না যে আমি কোথাও চান্স পাবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফেইল করি। ফেইল বলতে হচ্ছে আমি বাংলাতে অত পারদর্শী ছিলাম না। যেহেতু আমি মাদ্রাসা থেকে আসছি, আমাদের ২য় পত্র ছিল না। আচ্ছা, গ্রামার। গ্রামারটা আমাদের কম ছিল আরকি, হুম, খুবই কম। হুম। যেটা এই কারণে হচ্ছে আমি ইংলিশ এবং আপনার জেনারেল নলেজে খুব ভালো ছিলাম। কিন্তু বাংলাতে অত ভালো ছিলাম না। তো যাই হোক, আমি যেভাবে পরীক্ষা দিয়ে আসছি, যেকোনো পাবলিক ইউনিভার্সিটি দিলে আমি চান্স পেয়ে যেতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর যখন বললাম যে, এখানে যেহেতু হইল না, তো বিভিন্ন জায়গায় আরো ফর্ম কিনতে হবে। জগন্নাথ আছে, এদিকে জাহাঙ্গীরনগর আছে। তো ফ্যামিলি থেকে বলল যে, "সেটা পসিবল না আমাদের জন্য। এই টাকা দেওয়া বা তুমি ওখানে যে পরীক্ষা দিবা, এটা দিতে পারব না।" স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। বাট সেটা আর আমি ফর্মই কিনতে পারি নাই। এটা হচ্ছে আমার জীবনের সবথেকে একটা মানে ইউনিভার্সাল ট্রুথ। অপ্রিয় সত্য কথা আমার জন্যে। যে আমি ফর্ম কিনতে পারিনি যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্যে। তো যাই হোক, পরবর্তীতে মামা যেহেতু বিশেষ হয়ে গেল মামার ওই বছর। তো মামা বললেন যে, "ঠিক আছে, তাইলে তুমি মানিকগঞ্জে করো, হুম। দেবেন্দ্র কলেজে।" ওইখান থেকে অনার্স করলাম। অনার্স করার পরে বাড়িতে খোঁজ নিলাম। ফার্স্ট ইয়ারে থাকতে এরা হচ্ছে যে তখন এরা বাড়িতে শিফট করছে আবার। এরা বলতে? আমার বাবা-মা। মানে এরা বাড়ি থাকতে পারতেন না আরকি। বিশেষ করে ঋণের জর্জরিত?
জি। কত টাকা ঋণ ছিল ওই সময়টাতে আনুমানিক? আমি অলমোস্ট লাস্ট ২ বছরে ৩০ লাখ টাকা ঋণ দিছি। এত টাকা ঋণ করেছে? জি। তো ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, ঋণ করার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে আমাদেরকে যে বাড়িটা দেওয়া হয়েছিল, যে জায়গায় আমাদেরকে থাকতে দেওয়া হইছে আরকি। ওই জায়গার চারপাশটাই হচ্ছে গর্ত। যেখানে আমরা থাকি এখন, যেখানে আমাদের ঘর, ওই জায়গাটা বাদে বাকি সবগুলোই গর্ত ছিল আরকি। তো আমার আব্বা ওই ঋণ করে ওইগুলা ভরতো। ও তারপর হচ্ছে বাড়ির কাজ-বাজ করতো। এরপর হচ্ছে যেহেতু একটা ফ্যামিলিতে ইনকাম নাই, সেই ফ্যামিলিটা চলবে কিভাবে? তো ওই সময় ঋণ করে এগুলা। পাওনাদারদের কাছ থেকে লুকায় থাকা হুম। কঠিন সময়। তো সেই ব্যাপারটা যখন ঘটে তখন আমার চাচা একজন পুলিশের এটিএসআই উনি। বাবার সাথে যমজ। আমার আব্বা উনি আর ২ জনে যমজ। তো উনি কিছু গরু দিছিলেন আব্বাকে পালার জন্য আরকি। উনার মানে চাচার গরু বর্গা পালতো আমার আব্বা। আচ্ছা। হ্যাঁ, ৪ টা গরু ছিল। এই ৪ টা গরু উনি বর্গা পালতেন। যখন আমি ইন্টারমিডিয়েটে ওখানে ছিলাম, মানে নারায়ণগঞ্জে ছিলাম, তখন থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি আমার একটু ঝোঁক ছিল। এটা নিয়ে আমাকে অনেক ট্রল করতো। আমার রুমমেট যারা ছিল তারা। কি করতেন আপনি? ট্রল বলতে ওই সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখতেন শুধু নাকি? আমি শুধু দেখতাম এবং আন্তর্জাতিক এবং দেশীয় যত বিষয় আছে, সব বিষয় সম্পর্কে আমার ধারণা থাকতো। আচ্ছা। হ্যাঁ, তো ওরা আমাকে অনেক ট্রল করতো। চেতাইতো আরকি এরকম আমারে যে, "পড়াশোনা করো না ঠিকঠাক মতো।" এরপরে যখন আব্বারে বললাম যে, "এভাবে করলে তো আমাদের আরো সমস্যা।" তো আব্বারে বললাম যে, "এভাবে তো হবে না। যেহেতু এগুলা দেশি গরু।" পরবর্তীতে আস্তে বললাম যে, "এগুলা বিক্রি করে দেন, নাহলে কাকারে দিয়ে দেন।" তো বিক্রি করতে বলতে এখন সে তো নিবে না, নিতে পারবে না সে। সে তো ঢাকায় থাকে। তো দেখি এখন তাকে হ্যান্ডওভার কিভাবে করবে? তো বিক্রি করে তারপর আমাদের যে অংশটা আমরা পাবো, বর্গা ভাগ হিসেবে আরকি। এটা আমাদেরকে দিয়ে দিল। আর তার মেইন অংশটা সে নিয়ে নিল আরকি। এরপরে আবারও কিছু টাকা ঋণ করে আর ওই টাকাগুলি ভরে আমি আব্বাকে একটা গরু কিনে দিই ঢাকায় থাকতে। যখন অনার্সে পড়ি ফার্স্ট ইয়ারে। একটা গরু কিনি ৳১,৬০,০০০ দিয়ে। আচ্ছা। এই একটা গরু থেকেই আলহামদুলিল্লাহ শুরু হয় আমাদের যাত্রা আরকি। ওই সময় আমরা আমার কোনো এক চাচার কাছে টাকা চাইছিলাম যে, "আমাদের জমিটা বন্ধক রাখেন। আমাদের অংশের কিছু অংশ বন্ধক রাখেন, রেখে আমাদেরকে কিছু টাকা দেন।" তো উনি তখন আমাদেরকে টাকা না দিয়ে উনি বললেন, "যদি পারো বিক্রি করো। বিক্রি করলে কিনে নিব।" তো বাধ্য হয়ে তখন ওই জমিটাও আমাদের বিক্রি করতে হইছে। এবং তখন তারে বলছিলাম যে, "কাকা পরবর্তীতে যদি আমরা হবে তো না জানি। যদি যদি কোনদিন হয় হয় তাহলে তাইলে ফেরত দিয়েন।" উনি বলছিলেন যে, "ঠিক আছে।" পরবর্তীতে উনাকে বলা হইছে। বাট উনি আর দেন নাই। বাট এটা আমাদের কোনো অভিযোগ নাই। কারণ উনি কিনে নিছেন, উনি দিবেন না দিবেন সেটা তার ব্যাপার। কি জাতের গরু? এটা ছিল ক্রস, ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস। সাধারণত বাংলাদেশের মানুষ যেটা কেনে আরকি। এটাই দুধের গরু। দুধের। কি অবস্থায় কিনছিলেন? দুধ হ্যাঁ, অবস্থায় না? ১০ লিটার দুধ হইতো তখন। আচ্ছা। তখন আমি ছিলাম না এখানে। আমি তখন গাজীপুরে তারপর বিভিন্ন জায়গায় অনলাইনে কিছু গ্রুপ ছিল আরকি। উনাদের সাথে অ্যাক্টিভ ছিলাম। এই খামারি? হ্যাঁ, আচ্ছা। এই খামারগুলোর গ্রুপগুলোর সাথে অ্যাক্টিভ থাকতাম এবং দেখতাম যে উনারা কিভাবে কি করে। তো এই দেখতে একটা অভিজ্ঞতা হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে দেশি গরুগুলাতে হবে না। কারণ খাবার সেমই খাবে। কিন্তু দেশি গরুগুলো প্রোডাকশন ওরকম আসবে না। ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো বেশি দুধ দেয় আরকি। খাবার সেম খাবে। দুধ এটা বেশি দিবে, এটা কম দিবে। রাইট। সো আপনি তখন কিসে পড়ছেন? আমি তখন আমার ফার্স্ট ইয়ারে পড়ি। অনার্স ফার্স্ট ইয়ার কোন সাবজেক্ট? আমি ইসলামিক স্টাডিজে। ইসলামিক স্টাডিজে। জি। ওকে, তারপর? এরপরে গরু একটা কেনা হইলো। কেনার পরে মোটামুটি ওইটা থেকে দুধ আসলো। প্রতিবন্ধকতা তৈরি হইলো। বাচ্চা দেওয়ার পরেই ওই বাটগুলা সব শক্ত হয়ে গেছে। ওহ! ম্যাস্টাইজের নাকি যেন এটা বলে। ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিসের আমার কিন্তু এক্সপেরিয়েন্স আছে। আমার ছোটখাটো একটা ফার্ম ছিল। এটা আমি বললাম আজকে। টিকাইতে পারি নাই। ম্যাস্টাইটিসের এই সমস্যার কারণেই মূলত সব খামারগুলো বন্ধ হয়। এবং ইন ফ্যাক্ট হচ্ছে যে একবার যদি গরুটা হয়ে যায় তাহলে গরুটা আসলে খামারিরা রাখেন না। সেল করে দিতে বাধ্য হন। হ্যাঁ। তো পরবর্তীতে যখন দেখলাম যে এই সমস্যাটা হইছে ওই একটা গরু থেকে, তো পরে টেনশনে পড়ে গেছি যে এত কিছু করলাম, এটাও এরকম হয়ে গেল। ১ম টায়। হ্যাঁ, ১ম গরুটা এরকম হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে যে ওই ওষুধ আনলাম। মেইন যে সমস্যাটা তৈরি হয় ডাক্তার খরচ গরুর খামারে। ডাক্তারকে বললাম যে, "এই ব্যাপার। গরুর বাট দিয়ে রক্ত আসতেছে। এর পাশাপাশি অলান শক্ত হয়ে গেছে। কি করব?" ডাক্তার ওষুধ দিল। ২,০০০ ৳২,৫০০ ওষুধ দিল। দেওয়ার পরে আ মানে ক্যালসিয়াম, ভিটামিন এইগুলো আরকি। যেগুলাতে তাৎক্ষণিকভাবে কাজ করবে না। জি। পরে আমি ওই গ্রুপে এই ছবিগুলা দিছিলাম ১ম এ। যে, "আপনারা একটু দেখে আমারে একটু বলেন।" তো উনারা তখন আমাকে বলল যে, "এটা কেন করছেন? এই ওষুধগুলা কেন দিছেন? ইনজেকশন কেন দিলেন?" তো আমি তখন বললাম যে, "হ্যাঁ, আমি তো কিছু জানি না। আর এই বিষয় সম্পর্কে তো আমার অভিজ্ঞতা নাই।" তো উনারা আমাকে তখন মানে কিছু পরামর্শ দিলেন যে, এই কাজগুলো করেন।" তখন করার পরে আস্তে ওটা ঠিক হইল। ওই গরুটা ঠিক হলো কিন্তু দুধটা আর আগের মতো আগের হলো মতো না। হলো না। এরপরে দেখলাম যে মোটামুটি সমস্যা নাই। ফ্যামিলি চলতেছে। এবার আমি আরেকটা গরু কিনি।
কিছু টাকা আবার এই ঋণ টিন করে। কাছ থেকে নিয়ে আরেকটা গরু কিন, ২টা গরু হয় তখন। এরপর ওই ২টা গরু থেকে মোটামুটি ভালো দুধ আসতো, ওইটা বিক্রি করতাম। যখন এরপর যখন আমি আরেকটা গরু কেনা হয় তারপরে ওইটা ঋণ করে কেনা হয়েছিল। ৩ টা গরু পরপর ঋণ করে কেনা? না, ২টা গরু, ঋণ করে? একটা অল্প আর বাকিটা ২য়টা হচ্ছে কিনছিলাম আত্মীয়স্বজনের কাছ থেকে নিয়ে এবং আমরা কিছু গুছাইছিলাম ওটা দিয়ে। ৩ নাম্বার গরুটা ২.৫ লাখ টাকা দিয়ে কেনা হয় আরকি, সবথেকে বড় যেটা ছিল। ওকে। এই ৩-৪ দিন আগে এটা বাচ্চা দিছে আরকি। আবার ৭ম বার আমাদের এখানে। আলহামদুলিল্লাহ। তো ওইটা দেওয়ার পরে এখন ওইটা কেনার পরে মূলত দুধের চাহিদা মানে দুধটা অনেক বেশি হইলো। এর কিছুদিন পরেই শুরু হইলো আপনার মানে করোনা আসলো আরকি ২০২১ সালে বা ২০ সালে। এই গরু যে আপনি কি করতেন? আপনি মাঠে গিয়ে ঘাস কাটতেন, সবকিছু আপনি নিজে করতেন? হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে বললাম শুরুতেই যে ২ ফ্যামিলি থেকে আমি হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের। কিন্তু আমার ফ্যামিলিটা গরিব, সোজা কথা। কিন্তু মেইন বিষয় হচ্ছে যখন আমি এই কাজগুলো করতে শহর থেকে গ্রামে চলে আসি, গরুর ঘাস কাটি, তারপর হচ্ছে যে গরুর জন্য গরুর গোবর ফালাই। তারপর এই যে ছোট কাজগুলো আছে যে ভাষাটা বোঝায় আরকি। আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের সিচুয়েশন আমি বুঝি। একের পর এক গ্রামের মানুষ, আশেপাশের মানুষ মানে আমার বাবা-মাকে মানে যা বলা যায় আরকি। ছেলের পড়াশোনা করেছে। গ্রামের একটা মানে প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে। এবং সেটার জন্যে আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি আমাকে পাঠানো হয়েছে পুলিশ লাইনে। আমাকে আমার ফ্রেন্ডরে। আমি মুক্তিযোদ্ধার কোঠাধারী ছিলাম। আমার নানা মুক্তিযোদ্ধা এবং আমার ফ্রেন্ডও মুক্তিযোদ্ধা। কোঠা ছিল ওরও। ২ জনে একসাথেই দাঁড়াইছি লাইনে। দাঁড়ানোর পরে আমার ছোট আন্টি আমারে ফোন দেয় যে, "জীবন শুরু করবা এটা দিয়ে?" কিছু টাকা এখানে দেওয়া লাগতো আরকি। বড় একটা অ্যামাউন্ট। ফ্যামিলি সেটার জন্য রাজি। প্রয়োজনে কিডনি বিক্রি করে দিব, তাও সরকারি চাকরি হোক। তো গরু-টরু সব বিক্রি করো, সমস্যা নেই। চাকরি হোক তোমার। আন্টি যখন ফোন দিল, ছোট আন্টি, আমার থেকে ১.৫ বছরের বড় আরকি। ফোন দিয়ে বলল যে, "সাইফুল, এটা করবা তুমি? টাকা ঘুষ-টুস দিয়ে চাকরি নিবা?" তখন আমি ওখান থেকে পালায় চলে আসি। এ কি কনস্টেবলের জন্য দাঁড়াইছিলেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট শেষ করব। আমি তখন এখান থেকে পালায় চলে আসার পরে, এরপরে মানুষ তো আমার ফ্রেন্ডের চাকরি হয়ে যায় আরকি। ও তখন তো আরো বিপদ। হ্যাঁ, ফ্যামিলি থেকেও চাপ যে কথা শুনলা তার। তখন আমরা হচ্ছে একটু ইসলামিক দিক থেকে আমরা যেহেতু ওই ফ্যামিলিটাও যেহেতু ইসলামিক পুরোই একেবারে। এরপর হচ্ছে যে আরো বেশি মানে আমরা হয়ে যাই মানে আমাদের পরিবারের টুকটাক যার মধ্যে যা সমস্যা ছিল, কিছু জিনিসের জন্যে আমরা পুরাই চেঞ্জ হয়ে যাই আরকি। একেবারে ইসলামিক মাইন্ডেরই হয়ে যায় সবাই। তো তারাও বলতে শুরু করল যে তখন যে আল্লাহ এক ব্যবস্থা করে দিবে। এরপরে আস্তে যখন গরু পালা শুরু করলাম, করোনা আসলো। এর আগে থেকে মানুষ এরকম বলত যে মানে ছেলেরে দিয়ে এই কাজ করাইতেছেন, শহরে পড়াশোনা করাইছেন, এগুলা কেন করা? আপনারা তো এরকম কোনো ফ্যামিলি না। ছেলেরা বলেন ওর মামারা আছে বা চাচারা আছে বলেন চাকরি-বাকরি দিয়ে দিতে, গ্রাম থেকে সরান, বিদায় করেন এখান থেকে। এটা তো গ্রামের মানুষেরও সমস্যা। যে পড়াশোনা করে এসে তারপরে যদি এই কাজ করে, প্রবলেম না একটা? মানে এইটা অনেক বেশি পরিমাণে বলত। কারণ আমরা তো টাকা-পয়সা তেমন ছিল না আমাদের। কিন্তু অন্যান্য ফ্যামিলির তো আছে। চাচাদের আছে, মামাদের আছে। তাদের মান-সম্মানের তো সমস্যা। যাই হোক, এরপরে আমি মাঝে মাঝে কিছুদিন মানে আমার চাচাদের জমিতেও কাজ করছি আরকি। এরপরে যখন গরু মানে আসলো, করোনা আসলো। করোনা আসার পরে আমাদের দুধ বিক্রিটা টোটালি বন্ধ একবারে। মানে দুধ বিক্রিটা টোটালি বন্ধ, কারণ তখন দোকানপাট সব বন্ধ। তখন যে দুধ হইতো প্রায় ৩০ কেজি ৩৫ কেজির মতো দুধ তখন পাইতাম। হুম। এই দুধটা তখন নেয়ার মতো কেউ ছিল না। একজন শুধু আমাদের থেকে নিত। মানে আমরা যাদের কাছে দিতাম, ময়রাদের কাছে দিতাম যারা মিষ্টি বানায়। হুম। টোটালি সবাই না করে দিলে একজন শুধু নিত, অল্প কিছু দুধ নিত আরকি। বাকি দুধ কি করব? পরে মানুষের বাড়ি দিয়ে আসতাম দুধ। আ ওই যে বলতো আমি দিয়ে আসতাম ও আরকি। আচ্ছা। মানে দেখেন ওর ডেলিভারি বয় হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আমি আমার খামারের এই কাজগুলা তখন করতাম করোনার সময়। আমি যেয়ে বাড়িতে দিয়ে আসতাম। এটাও অনেকে জানতো না। ব্যাগে কি নিয়ে যাইতেছি ঠিক আছে। আপনার বক্তব্য শুনে মনে পড়ল। খুব চমৎকার একটা কথা বলিস। যেই বিজনেস আপনি করেন, সেই বিজনেসের খুঁটিনাটি জানার জন্য 0 থেকে শুরু করা উচিত। একদম মানে ওই যে সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি একটা বক্তব্য শুনেছিলাম অনেকদিন আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। আম আ অনেক বড় মাপের আলেম। আল্লাহ উনার দীর্ঘ হায়াত দিক। অনেক কিছু আমি ব্যক্তি জীবনে তার কাছ থেকে শুনে ফলো করেছি। পুরোপুরি ফলো করা ইস রিয়ালি ডিফিকাল্ট। আমার মতো জবে থেকে মানে উনার একটা খুব চমৎকার কথা ছিল যে ব্যবসা শুরু করবেন চকোলেট দিয়ে। এখন এইটাকে না আপনি চকোলেট মনে করলে হবে না। এটাকে উনি বুঝাইছেন যে আপনি কোন লেভেল থেকে শুরু করবেন। আপনাকে শুরু করতে হবে একেবারে মানে ওই যে পথে ঘাটে, মাঠে হাটে সব জায়গায় হেঁটেছে না? এখন উনি জানে যে ওই জায়গাটায় যদি একজন লোককে উনি নিয়োগ দেয় লাইক এই যে দুধ বিক্রি করার জন্যে এবং সে যদি কোন রকম ২ নাম্বারি করে ওখানে, তাহলে উনি বুঝতে পারবে যে এই লোকটা যে কথাটা বলছে এটা আসলেই সঠিক বলছে কিনা। কারণ ওই কাজটা তো সে করেছে। চমৎকার! তারপর? জি, এরপরে যখন মানে এরকম দিতাম, দেওয়ার পরে আস্তে করোনা তো কমতে শুরু করল।
এরপরে একদিন আমাদের একটা দোকান ছিল। আব্বা ছোটখাটো একটা দোকান করতেন। তো একদিন তো পুলিশ এসে ইচ্ছামতো পিটাইলো আমারে। আপনাকে? হ্যাঁ। কেন? মানে ওই সময় তো কথা ছিল হচ্ছে যে মুদি দোকানগুলা খোলা থাকবে। চাল, ডাল এগুলা যারা কিনবে এটা খোলা থাকবে। কিন্তু যখন ওনারা আসলো, গ্রাম তো মানে মানুষ এমনি আতঙ্কে থাকে পুলিশ আসলে। হুম, তো আব্বা দৌড়ে চলে গেছে। হুম। সে তো মনে করছে যে হয়তো কিছু একটা হবে। দৌড়ে তো নিয়ে যাবেই। হ্যাঁ। চলে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে, কেন সমস্যা কি? কথা বলি। তো আমি বললাম যে বের হয়ে আইসা আমি উনারে বললাম, মানে বলতে গেছি আমি, এর মধ্যে উনি আমার বাড়িতে দেয় আরকি। তো আমার চাচাও ছিল, উনি যেহেতু পুলিশের রিটায়ার্ড পারসন ছিল, উনারাও বাড়ি দিছে। ওহো! তো উনি বলছে যে, "আমি তো পুলিশের লোক।" বলতেছে, "আপনি তো অন ডিউটি না।" তো যাই হোক, উনি পরিচয় দেওয়ার পর উনারা আর কিছু বলে নাই। কিন্তু আমাকে দিছে, বাড়ি দেওয়ার পরে আমি পরবর্তীতে আর কিছু বলিনি। তো যে সার্কেল অফিসার ছিল তো উনাদের সাথে যে গেছিল, উনারে আমি বললাম যে, "স্যার, কথা বলতে চাই।" উনি তখন ইশারা দিল যে, "আসতে দেন ছেলেটারে।" গেলাম, বললাম যে, "স্যার, এইটা তো আমরা যতটুকু জানি যে মানে এই দোকানগুলো খোলা থাকবে।" পরে বলল যে, "না, বন্ধ করে দেন।" পরে বন্ধ করে দিয়েছে আরকি। যাই হোক, এরপরে দোকান তো পরে বন্ধ হয়ে গেছে একবারেই টোটালি। মানে ব্যবসার অবস্থা একদম ১২টা। ওই করোনার পর থেকে ওটা টোটালি বন্ধ আরকি। ওটা আর হয়নি। এরপরে আস্তে, আস্তে আমরা শুরু করি এই ইয়াটা, মানে গরুর খামারটা বড় করা আরকি। ১ টা ২ টা গরু মানে আমরা করতে থাকি, বাড়াইতে থাকি। সমস্যা দেখা যায় হচ্ছে ঘাসের সংকটটা আরকি। হুম। ঘাস ছাড়া তো গরু পালা যায় না। তো আমরা জমি তখন আমাদের যেহেতু ছিল না, চাচাদের ছিল, তাদের কাছেও বললাম যে, "আমাদের একটু জমি দেন ঘাস চাষের জন্যে।" তারা নানান অজুহাতে বলল যে, "ঘাস চাষ করার জন্য জমি দেওয়া যাবে না।" জমি নষ্ট হয়ে যাবে, এটা হবে, ওইটা হবে। তো যাই হোক, এরপরে আমরা অন্য লোকদের থেকে জমি লিজ নিই আরকি। বিশেষ করে লিজ নেওয়ার পরে আস্তে, আস্তে খামারটা আমরা বড় করি এবং বড় করতে, করতে একটা পর্যায়ে আ সেখানে ১৬-১৭ টা গরু যখন হয়, তখন মূলত ১৬-১৭ না, যখন ৮ টা গরু ছিল, তখন ম্যাস্টাইটিসের আরেকটা সমস্যা দেখা দিল। একটা গরু একটা বাট নষ্ট হয়ে গেল আরকি। হুম। নষ্ট হওয়ার পরে ওই যে জিনিসটা মানে বাটটা কানা হয়ে গেছে আরকি। কানা বলি আমরা। দুধ আসে না ওইটা দিয়ে আর। এট দ্য সেম টাইম ওই সময় আমার সাথে প্রায় আরো ৮-১০ জন খামার শুরু করলেন আমাদের এখানে। তো এখন আলহামদুলিল্লাহ আমরা আছি, আরেকটা খামার আছে। আর সবগুলা বন্ধ হয়ে গেছে আরকি। তো তখন যখন এই মানে বাটের সমস্যা আসে, উপজেলা থেকে ডাক্তার আসে। আমাদের উপজেলাটা হচ্ছে মোকশেদপুর, নগরকান্দা। নগরকান্দার একেবারে শেষে, মোকশেদপুরের শুরুতে। মানে গোপালগঞ্জ শুরু আর ফরিদপুরের শেষ। আমরা ফরিদপুরের একেবারে শেষ। মানে শেষ গ্রাম। হুম। আসার পরে ওনারা চিকিৎসা-টিকিৎসা দেওয়ার পরে ৳১২,০০০ র মতো বিল হয়েছিল আরকি। তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খামার চালানো সম্ভব না। এটা আমার বন্ধ করে দিতে হবে। মানে একটা বাট ঠিক করতে যদি আমার ৳১২,০০০ লাগে এবং গরুটাকে শোয়ানোর পরে তারপরে অনেক কষ্ট-টষ্ট দিয়ে ওরে ঠিকঠাক করা হয়েছিল। বাট বাট ঠিক হয়নি। বাটখানা হয়ে গেছে আরকি। এরপরে ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটার সমস্যাটা আসলে কোথায় হইল। জানতে, জানতে অনেক গবেষণা করার পর ওই সেম চিকিৎসাটা আমরা এখন ৳৩০ য় দিই এবং আমাদেরকে ফোন দিলে, আমি আপনার একটা বিষয় বলি, আমাদের ফোন বিসমিল্লাহ এগ্রোর যে মানে ফোন সিস্টেমটা আরকি আমরা অন রাখছি। যে কেউ চাইলে পেজ থেকে আমাদের ডিরেক্ট কল দিতে পারে। রাত ৩ টার সময় ফোন দেয়, ৪ টার সময় ফোন দেয়, ফজরের নামাজের একটু আগে, গভীর ঘুম। তখনও ফোন দেয় যে, "ভাই, আমার মানে গাভীর ডেলিভারি হইতেছে। এই সমস্যাটা হইছে, কি করব ভাই? পরামর্শ দেন।" পরামর্শ দেন তখন। হ্যাঁ। তখন আমাদের মানে গরুর খামারিদের জন্য ২৪ ঘন্টা। আপনি যে সময় ফোন দেন। কারণ আমি মানে এটা ফিল করতে ফেল পারি করছে। যে সমস্যা হইলে মানুষ কাটা কবুতরের মতো ছটফট করে একটা গরুর। তো যাই হোক, এরপরে পরিমাণ যত্ন থাকে। হ্যাঁ, যারা পালন করে নাই তারা বুঝবে না। এই যে কোরবানির সময় যে বিক্রি করার সময় যে ধরে কান্নাকাটি করে, এটা আপনি অনুভব করতে পারবেন না। এটার সাথে টেনশন জড়িত। এটার সাথে কত কিছু, একটা বাচ্চা যেভাবে পালন করতে হয়, ঠিক একটা গরু, একটা প্রাণীকে ওইভাবে পেলে, পেলে বড় করে। একই জিনিস। রাইট। এরপরে আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা সম্পর্কে যখন ভালো একটা আইডিয়া আসলো, জি। এরপর তখনও তো বোধহয় বিসমিল্লাহ এগুলো নাম দেন নাই। না, বিসমিল্লাহ এগ্রো নামটা পরবর্তীতে আসছে। এটার একটা মানে আলাদা কাহিনী। ওকে। এটার কারণ হচ্ছে যে আমি যখন মানে কনটেন্ট বানাই, বিশেষ করে হচ্ছে সাইফ স্টোরি নামের যে আমাদের ইউটিউব চ্যানেল, ওইখানে তখন মানুষ আমাকে মানে খুব হাই লেভেলে চিন্তা ভাবনা করে আরকি। আচ্ছা। যে কি জাতীয় কনটেন্ট ছিল ওখানে? আ সেটা হচ্ছে আপনার ইসলামিক কনটেন্ট আচ্ছা। এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু। ওকে। তো মানুষ হচ্ছে আমারে যেহেতু মনে করতেছে যে এই লোক মনে হয় অনেক বড় কিছু, হুম। হ্যাঁ? তখন আমার কাছে মনে হলো যে আমি তো মানুষের মনে ধোঁকা দিচ্ছি। কারণ আমি তো কি এটা আমি জানি। আমি পার্সোনালি কি কাজ করি সেটা আমি জানি। জি। এবং এটার পাশাপাশি হচ্ছে যে আমি এই কনটেন্ট গুলা বানাই। এরপরে আমি চিন্তা করলাম যে তাইলে আমার এই কাজগুলো আমি মানুষের সামনে উপস্থাপন করি। যে ভাই, আমি আসলে যেটা মনে করেন সেটা না। হ্যাঁ? আচ্ছা। যেহেতু ওই সময় আমি প্রচুর পরিমাণে ভিডিও চলতো আমার। আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে
যে আপনার সাইফ স্টোরি চ্যানেলে প্রায় ৬ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। আর আপনার বিসমিল্লাহ এগ্রোতে প্রায় ৪,২১,০০০ এই মুহূর্তে যখন আমরা রেকর্ড করছি ভিডিওটা। এটা হচ্ছে চ্যানেল কয়টা আপনার? চ্যানেল টোটাল আমরা ৯ জায়গায় ভিডিও আপলোড করি। এতগুলো চ্যানেল তো আমারও নাই। মানে আমাদের একেকটা চ্যানেল লিঙ্ক করা একেকটার সাথে। জি, তাই হয়। যেমন ধরেন আমাদের যে TikTok চ্যানেলটা ছিল সেটার মধ্যে ইসলামিক কনটেন্ট, ছোট, ছোট ইসলামিক কনটেন্টগুলো আমরা যখন শুরু করি ২০২১ সালে করোনার একেবারে শেষের দিকে, তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মানুষের উত্থান-পতন হয় সোশ্যাল মিডিয়াতে। হুম। আমাদের এটার কোনো পতন হয় নাই। ওই যেভাবে গ্রো চলে আসছে ওইভাবেই। এখন আমরা যদি কোনো ভিডিও আপলোড করি, হ্যাঁ। এই ভিডিওগুলা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। কোনটা এটা এই সাইফ ইয়েতে? সাইফুল ইসলাম 430 নামে 0 নামের একটা TikTok অ্যাকাউন্ট আছে। ওখানে? হ্যাঁ, ইসলামিক কনটেন্ট সবই। আমার অন্য কোনো কনটেন্ট নেই। মাশাআল্লাহ। আমি এই ফাঁকে একটু বলে নিই, আপনারা নিশ্চয়ই জানেন, প্রমোশনের জন্য বলছি না, আমাদের নতুন একটা চ্যানেল এসছে। এটা ওয়ান নামে। SOCA আ তারপরে আপনার হচ্ছে স্পেস দিয়ে ওয়ানের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। আমরা খুব একটা প্রচারণা করি না। নতুন, নতুন কনটেন্ট সেখানে আসছে। আপনারা চাইলে একটু উকি-ঝুঁকি মারতে পারেন আরকি, যদি মনে চায়। ওকে। সো জি, আপনার ফার্মটা উঠছিল জি। এবং তখন মোটামুটি কি প্রফিটের দেখা পাওয়া যাচ্ছিল? হ্যাঁ, মোটামুটি তখন আমি ঋণ পরিশোধ করা শুরু করেছেন। কয় বছর পরে এটা? এটা ২০২১ সাল ২২ সালের দিকে আরকি। ওকে, ফাইন। হ্যাঁ, ২২ সালের দিকে আস্তে, আস্তে আমাদের প্রফিটটা আসতে শুরু করে। ইনকামটা হইতো দুধ বিক্রি করে বিশেষ করে। এইটা দিয়ে আমাদের ফ্যামিলি চলতো এবং গরু চালাইতাম। গরু চলতো, ফ্যামিলি চলতো। এর পাশাপাশি কিছু, কিছু টাকা দিয়ে আমরা ঋণ দিতাম। এর পাশাপাশি যে মানে বাছুরগুলা থাকতো, মেইন আমাদের যে হুম। আর্নিংটা হইতো বাছুরটা থাকতো। বাছুরটা থাকা অথবা বাছুরটা থাকলেও বিক্রি করে দেওয়া। ৭টা ৮টা বাছুর হইতো। এইটা থাকার কারণে আমাদের ওই বাৎসরিক যে বেচাকেনা আরকি, ওইটা হয়ে যেত। এবং বাছুরের প্রচুর পরিমাণে চাহিদা ছিল আমাদের। জি। এখনো পর্যন্ত। আমরা দিই না কাউকে। আমরা ওই নির্দিষ্ট কারোর কাছে বিক্রি করি। মানে আমাদের কাছে অনেক মানুষ বলে, আমরা দিই না। তো পরবর্তীতে যখন আস্তে, আস্তে প্রফিট হওয়া শুরু করলো, এর পাশাপাশি আমি ওই চ্যানেলটা খুলি আরকি। বিসমিল্লাহ করে তখন খুলি। খোলার পরে সেখানে আমরা ১ম ভিডিওটা দেই হচ্ছে আমাদের গোবর বিক্রির। হ্যাঁ, আমি আমার জি। খামারের কোনো বিষয়, কোনো একটা সিম্পল বিষয় আমি ফালাই দিই না। সব আপনি রাখেন। সব আমি রাখি এবং সব আমি বিক্রি করি। খুবই পপুলার একটা চ্যানেল এবং আমি একটা কথা আপনাদেরকে বলে দেই। ফেসবুকের অনেক ভিডিওর রিচ নাই। কিন্তু ফেসবুকের এই মুহূর্তে আমি যখন ভিডিওটা ধারণ করছি, যেই ভিডিওগুলোর সুপার রিচ, মানে আমার অ্যানালিটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, সেগুলো হচ্ছে লাইফস্টাইল বেসিস, জীবন ঘনিষ্ঠ। যেমন ধরেন আমি একটা এগ্রোর কথা বলতে পারি এখানে, দোয়েল এগ্রো। ওরা একটা ভিডিও ছাড়া মাত্রই ওটা প্রচুর এই ফ্যামিলি কেমিস্ট্রি, গ্রামে একটা বাড়ি বানাচ্ছে, গ্রামে একটা ওই এখন একটা মেয়েও আছে, কি যেন নামটা ভুলে গেলাম। তারা আপনিও তারা রাইট। সো তারা কেমন আছে? কারণ তারা ইজ আ বিগেস্ট স্টার। তো এখন কথা হচ্ছে কি, এটা কেন হয়? এর কারণটা হচ্ছে লাখো মানুষ ওটার সাথে অ্যাফিলিয়েটেড। ওরা ভালো থাকলে লাখো মানুষ ভালো থাকে, এটা অনুভব করে এবং এটা খুব চমৎকার একটা স্ট্র্যাটেজি। সো এই বিসমিল্লাহ এগ্রোও কিন্তু ঠিক তাই। বিসমিল্লাহ এগ্রোতে যখন একটা ভালো ঘটনা ঘটে, তখন মানুষ এটা চমৎকার একটা ফিলে থাকে এবং এটার ১ম কারণটা হচ্ছে মানুষ এই চ্যানেল এইগুলোকে ওন করে। আচ্ছা, মানুষ কেন ওন করে? কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই, যেহেতু যারা গ্রাম বাংলায় বড় হয়েছে, তাদের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমার এরকম একটা ছোটখাটো খামার থাকবে, আমার এরকম একটা চমৎকার সংসার থাকবে, হ্যাঁ? এখানে কিছু মানুষ থাকবে। এগুলো আমরা যারা গ্রামে বড় হয়েছে তাদের খুব কমন ড্রিম। সো এই কমন ড্রিমগুলো যখন কনটেন্ট হয়ে সামনে আসে, তখন এগুলা প্রচুর মানুষ দেখে। তো আমি এই কথাগুলো এখানেই বলছিলাম যে Facebook এই মুহূর্তে এত জটিলতার মধ্যে যে কনটেন্টগুলোর ভিউ এর কোনো সমস্যা নাই, তাদের মধ্যে একটা হচ্ছেন আমাদের এই বিসমিল্লাহ এগ্রো এবং এগুলো একেকটা ভিডিওর ভিউজ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আপনি এটা বলছিলেন যে আপনি ফেলেন না কোনো কিছু। হ্যাঁ, তারপর? তো ১ম ভিডিওটা আমরা শুরু করি হচ্ছে গোবর বিক্রির আরকি। জি, আমরা গোবর যখন আমরা বস্তাবন্দি করে গোবরগুলাকে রাখা হয় আরকি। জি। ওই গোবরগুলো হচ্ছে যারা যে মানে দিঘিতে বিভিন্ন দিঘি আছে, হ্যাঁ, আমাদের ওদিকে আমরা এই দিঘির যে মালিকরা থাকে ওরা কিনে নিয়ে যেত আমাদের থেকে। এবং আমাদের বাড়িটা ভৌগোলিকভাবে বলি, বাড়ির ৩ সাইড দিয়েই রাস্তা। আচ্ছা, আমাদের বাড়ির ৩ পাশ দিয়ে হচ্ছে রাস্তা এবং এই রাস্তা থাকার কারণে যেকোনো জিনিস আমরা সহজে মানে পণ্য বিপণন করতে পারি, আচ্ছা, বিক্রি করতে পারি। সহজে একদম সহজে। আচ্ছা। তো ওরা হচ্ছে ওই নসিমন বলে আমাদের ওইদিকে। নসিমন নিয়ে বাড়ির ভিতরে আসতো। হুম, আমাদের খামারের পেছনে ছিল। পেছন থেকে ওরা গোবর নিয়ে যেত। তো মান্থলি আমাদের ৮-১০ হাজার টাকা গোবর বিক্রি থেকে আসতো। তো ভিডিওগুলা দেওয়ার পরে মূলত হচ্ছে যে আমরা হুম। আ আমাদের পরিচিতিটা মানুষের কাছে আসে। তখন মানুষ রিয়ালাইজ করতে পারত না ২ চ্যানেলে মিলায় আরকি। সকালে যাকে দেখছে যে যে এত সুন্দর, সুন্দর কনটেন্ট নিয়ে কথা বলতেছে, সে গিয়ে সে গোবর ফেলতে। একেবারে ফিটফাট একদম শার্ট-টার্ট সুন্দর করে পরে এভাবে দাঁড়ায় ভিডিও করতেছে। বিকালবেলা যখন সন্ধ্যার পর আরেকটা ভিডিও আসতেছে দেখা যাইতেছে সে কোথাও কোনো জমিতে ঘাস কাটতেছে, আবার গরুর গোসল করাইতেছে। দেখা যাচ্ছে মানে একেবারে গ্রামের যে মানুষজন আরকি সেরকম দেখা যাইতেছে।
তো মানুষ তখন এক চ্যানেলের থেকে আরেক চ্যানেলে কমেন্ট করতো আরকি যে, "এ ভাই এই কি সেই লোক বা এই কি সেই লোক?" এই সেই লোক ভাই। তো হ্যাঁ। পরবর্তীতে আস্তে, আস্তে ওনারা যখন বুঝতে পারল যে না এটাই একই ব্যক্তি আরকি। তখন আর আমার সমস্যা হয় না যে আমি এখন সাকসেস। মানুষকে বুঝাইতে পারছি যে আমি একজন খামারি বা আমি একজন কৃষক। আমাকে যখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম ছিল, তখন সবাই মানে নিজেদের পরিচয় দিচ্ছিলেন। কেউ পুলিশ, কেউ র‍্যাবে থেকে আসছে, কেউ টিচারি, তারপর কেউ উকিল। মানে আমাদের একটা ইয়া ছিল, গ্রুপ ছিল আরকি। আমাকে যখন ডাকা হইলো, তখন আমি এত পরিচিত না কোথাওই। আমার মানুষ তখন আমাকে চিনত না। যখন আমি বললাম যে আমি একজন কৃষক, রাখাল। তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ। একজন তো মানে হাতে তালি দেয়। এইখানেই সমাজের বাস্তবতাটা। যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে। সহজ কথা এটা। আপনি আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ব্যক্তিগত সাইফুল ইসলাম এটা বলতে পারি বিসমিল্লাহির রহমানির আমাকে মানুষ দেখে, ভালো লাগে, আমার সাথে ছবিও তোলে, সমস্যা নেই সবকিছু এভরিথিং ওকে। কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে আমার জায়গায় যদি একটা অক্ষত মানুষ থাকে, সে তার জীবনে সাকসেস, তাকে কেউ গুরুত্ব দিবে না। ট্রু। বিয়ে দিতে গেলেও এই সমস্যাটাই দাঁড় করাবে, ছেলে তো গরু পালে, সাথে দেওয়া যাবে। হু। এইখানেই হচ্ছে আমি তো পরিচিত মানুষ, আমার কথা আলাদা। কিন্তু আমার মতো যারা আছেন আরকি, তাদের কেউ পাত্তা দেয় না ভাই। এটা আপনি তাদের মগজের মধ্যে যদি ঢুকায়ও দেন যে না এই পেশাটা এটা ঠিক আছে। পেশা তো একটা হইছে। কৃষিতে যে পরিমাণে লাভ হয়, বাংলাদেশে অন্য কোনো পেশায় অত পরিমাণে লাভ হওয়া অসম্ভব, যেটা কৃষিতে হয়। কিন্তু মানুষ এটা বোঝেও না। খামার করতে গেলে অনেকে মনে করে যে খামার করলে লস হয়। খামার করলে লস যদি হইতো বাংলাদেশে এত আমিষের চাহিদা পূরণ করে কারা? ট্রু। বিদেশ থেকে তো আসে না। এইগুলা পূরণ করতেছে তো দেশীয় আ মানে উৎপাদন করেই। তাইলে যদি লসই হইতো তাইলে ১৮ কোটি মানুষের আমিষের চাহিদা পূরণ করার জন্যে একটা ছাগলও কিনতে পাইতেন না আপনি। কিন্তু সেটা হচ্ছে কারণ মানুষ লাভ করে বলেই এটাই হচ্ছে যে হচ্ছে। এটা চলতেছে। ট্রু। এখন সমস্যাটা কোথায় হয়? যখন আমরা পারি না। না পারার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? একজনে মনে করেন যে সে চাকরি করে। হ্যাঁ? পাশাপাশি তার ইচ্ছা হলো একটা খামার করব। আরেকজন লোকরে দিয়ে করায়। এই যখন আরেকটা লোকের দিয়ে সে করায়, আমার নিজের জিনিস, তার প্রতি যে ফিলিংস আমার থাকবে, আরেকজন সেই ফিলিংস নিয়ে কাজ করবে না। এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আমি আর আমার বাপ ২ জনে আমাদের খামারে যদি বলেন যে এখন ২০ জন কর্মচারী রাখা লাগবে, আমরা এফোর্ড করতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমি আর আমার আব্বা ২ জনে ছাড়া আমাদের গরুর খামারের ভিতরে সিঙ্গেল একজন মানুষ আর ঢোকে না। আমরা এই কাজ করি। এখনো পর্যন্ত আমরাই করি। যেটা আমাদের করার কোনো প্রয়োজন নেই। আমরা পায়ের পর পায়ে তুলে ঘরে বসে থাকতে পারি। কোনো সমস্যা নেই। কিন্তু এখনো পর্যন্ত আমি আর আমার আব্বাই করি কাজ। আমরা জানি ওইখানে যদি আমরা কাউরে ঢুকাই, পরের ৩ দিনেই খামার বন্ধ করতে হবে আমাদের। যে কারণে আমরা এখনো পর্যন্ত আমাদের নিজেদের কাজগুলো আমরা নিজেরাই করি। এই যে আমি এখানে আসছি, হ্যাঁ? আমার বাপের খুব পরিশ্রম হইতেছে আরকি। এখন খেতে সরি আঙ্কেল। কিন্তু এটা একটু কষ্ট করতে হবে ২ ঘন্টার জন্য। তো এটা হচ্ছে মূল ব্যাপার আরকি যে আমাদের কাজের ক্ষেত্রে যার খামার কাজ তারই করতে হবে। সে না থাকলে হবে না। হুম। আর পশুর সাথে সম্পর্ক থাকলে তার ডিপ্রেশন ও থাকবে না। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন। এটা এটা হচ্ছে মানে একটা অপ্রিয় সত্য কথা। আপনি যত ডিপ্রেশনেই থাকুক, প্রত্যেকটা মানুষের লাইফে গোপন বিষয় থাকে। সেটা হচ্ছে তার প্রেম ঘটিত বিষয় থাকুক, হুম। তার ফ্যামিলির চাপ থাকুক, যত কিছুই থাকুক। যদি মানুষ পশুর সাথে সম্পৃক্ত থাকে, অ্যানিমেলের সাথে সম্পৃক্ত থাকে, তার ডিপ্রেশন থাকবে না। চমৎকার কথা বলছে। চমৎকার কথা। এটা আমি ফিল করি আরকি। জীবনে আমি অনেক কিছু ইয়া করে আসছি। কারণ হচ্ছে আমি এখন ধরেন মানুষ আমারে চিনেই বলে এইজন্য হচ্ছে আমার এই কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতেছি। আমি যদি আমার মানুষ নাও চিনতো, তারপরও আমি আমার জায়গা থেকে ডিপ্রেশন দূর করছি হচ্ছে এই পশু-পাখি পাইলে। কারণ আমি যদি নিজে ভালো থাকতেই না পারি, তাহলে আমার টাকা-পয়সা দিয়ে কি হবে? ট্রু। এইজন্য আমি এইগুলাই করি। আমি চাইলে তো অন্য কোনো ব্যবসার মধ্যে ঢুকে যেতে পারি। পারি না? আমার ততটুকু এফোর্ট করা সম্ভব এখন। কিন্তু আমি তো সেটা ঢুকি না। কারণ এটা হচ্ছে একটা কমফোর্ট জোন আমার জন্যে। আমাদের এখানে কোয়েল পাখি আছে, হুম। হাঁস আছে, মুরগি আছে, এরপর গরু আছে, ছাগল আছে। তবে প্রত্যেকটা জিনিস আমি আপনাকে বলি, আমরা অল্প, অল্প করে শুরু করছি। কোনো একটা জিনিস আমরা এরকম করে শুরু করি নাই যে অনেক একবারে কিনে নিয়ে আসছি। না। ছোট, ছোট করে আমরা শুরু করছি। বোঝার চেষ্টা করছি যে এটাতে লাভ হবে কিনা। হুম। যদি লাভ হয় সেক্ষেত্রে আমরা রাখছি। যদি লাভ না হয় সেটা আমরা বাদ দিছি। এটা রাখা যাবে না। যেমন ছাগলে আমাদের প্রচুর পরিমাণে লাভ হইতো। কিন্তু ছাগল পালাটা একটু ঝামেলার কাজ আমাদের জন্যে। যেহেতু আমরা মানুষ ২ জন ছিলাম। হুম। এখন বাহিরের কাজ করার লোক আছে কিন্তু তখন ছিল না। এজন্য ছাগলটা আমরা আস্তে বাদ দিয়ে দিছি। কি পরিমাণ জায়গার উপর আপনারা এটা করতেছেন? আমাদের বাড়িটা হচ্ছে আপনার ৬৫%। ২ বিঘার কিছুটা বেশি না? ২ বিঘা? আমাদের ওখানে বিঘা হচ্ছে ৫২ তে। ৫২ শতকে বিঘা? জি। ওকে, তার মানে তো আমরা ১.৫ বিঘা। সোয়া বিঘা বলি আরকি। আচ্ছা। ১ বিঘা ৫ কাঠা। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের হিসাব আরকি। এই বাড়ির মধ্যেই সমস্ত কিছু? বাড়ির পেছন সাইডে হচ্ছে আমাদের খামার হচ্ছে আপনার এই গরুর খামার। এগুলো কি আলাদা, আলাদা করা নাকি সমন্বিত? আলাদা করা।
সবগুলো আলাদা, আলাদা করা। কিন্তু পুরা বেষ্টনী দেওয়া আটকানো পুরোটাই। আচ্ছা। এই যে পুরো জায়গাটা 65% পুরো জায়গাটাই আটকানো। ওকে। সো ওইখানে হচ্ছে হলো সুন্দর, সুন্দর করে ভাগ, ভাগ করা। পিছন সাইডে হচ্ছে আমাদের খামার, গরুর খামার। এরপর হচ্ছে আমাদের বাড়ি, থাকার যে বাড়িটা সেটা নতুন করে হচ্ছে আরকি এখন একটা। মাশাআল্লাহ। তো এটার সামনে হচ্ছে আমাদের ২ সাইড আরকি। এক সাইডে হচ্ছে আপনার কোয়েল পাখি, এর পাশাপাশি হাঁস মানে বেইজিং হাঁস যেটা। হ্যাঁ। এবং এর নিচে আছে একটা হচ্ছে পুকুরের পাড়িতে আছে হচ্ছে দেশি হাঁস এবং ক্যাম্বেল হাঁস। ওকে। এটা এক সাইডে। আরেক সাইডে হচ্ছে মানে আপনার যেখানে আমরা বাচ্চা উৎপাদন করি, বাচ্চা ফুটাই আরকি। হুম। মেশিনের ঘর, তারপর মানে ব্রুডিং সিস্টেম যেটা আরকি, সেটা এক সাইডে করা। মানে যখন যেটা নিড হয়েছে সেভাবে সেটা বাড়াইছেন হ্যাঁ। আপনি। আলহামদুলিল্লাহ জায়গা ছিল। জি, জায়গা খুবই গুরুত্বপূর্ণ। মানে জায়গা ছিল। এইসব ব্যাপারে অনেকে আমাদের কাছে অনেকে পরামর্শ করেন। কিন্তু জায়গা থাকাটা একটা ফ্যাক্ট। খুবই ফ্যাক্ট। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে হচ্ছে পুকুর। পুকুরে আমরা মাছ চাষ করি। পুকুরের উপর দিয়ে হচ্ছে বাকি সব। ওকে। সো আপনার গরু আছে কয়টা এখন? আমাদের টোটাল গরু হচ্ছে ২২ টার মতো। কিন্তু আচ্ছা। এই গরুর পরিমাণ হচ্ছে ৭০ থেকে ৮০ টা। যেটা আমরা প্রতি বছরে কমায় দিই। আচ্ছা। আমরা ৩ টা শেড আমাদের টোটাল। এই ৩ টা শেডের মধ্যে গরু থাকে। ৩ টা শেড ফুল হওয়ার পরে এখানে যে বাড়তি গরুগুলা থাকে আমরা বিক্রি করে দিই। আপনি জাস্ট আমাকে একটা ধারণা দিতে পারেন? মানে আপনি তো এই ৳১,১০,০০০ দিয়ে শুরু করেছিলেন, তাও ঋণের টাকা। জি। আপনার এই এখন প্রাণীজ অ্যাসেট এটা কত টাকা হতে পারে? অর্ধ কোটি। $১,০০,০০,০০,০০০ চলমান অবস্থায় আছে। জি। কত বছর এটা? এই যে ৯ বছর। ২ জন মানুষের পরিশ্রম। হ্যাঁ। আমি আর আমার আব্বা ২ জনে। আপনাকে যদি এখন একটা বিসিএস অফিসার ধরেন আপনাকে বললাম যে, "ভাই আপনাকে একটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের সুযোগ আছে।" আপনি করবেন কি করবেন না? অবশ্যই না। কেন করবেন না? কারণ আমি তার থেকে অনেক বেশি ইনকাম করি। অনেক এবং বেশি। সৎ পথে, হালাল ওয়েতে। হ্যাঁ, অবশ্যই। কি নাই এখানে, তাই না? জি। এবং এটার জন্য অনেক কথা শুনতে হইছে। মানুষের কথা। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে নিয়ে একেবারে গ্রামের টপ লেভেল থেকে মানে আপার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সবাই কথা বলছে। কনটেন্ট থেকে তো ভালো আয় হওয়ার কথা। আপনার কনটেন্টে প্রচুর ভিউজ। কনটেন্ট থেকে আমাদের আয়ের তুলনায় আমাদের মার্কেটিংটা বেশি, ওইখান থেকে আমাদের আয় বেশি। রাইট। সো ওখানে সেলটা বাড়ছে। প্রচুর পরিমাণে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। জি। আমি যেহেতু নিজে ঘি তৈরি করি, হ্যাঁ, ঘিয়ের বেশ কিছু ভিডিও আমি দেখেছিলাম। আমি নিজে যেহেতু ঘি তৈরি করি, পার্সোনালি আমি জানি যে কোন ঘিটা অরিজিনালি পিওর হয়। আমি সেটাই বানাই। ধরেন আমি ঘি বানাইতে পারি ১৫ কেজির মতো। আমার একার পক্ষে সম্ভব এটা। ৩ ঘন্টার মতো সময় লাগে। হুম। অনবরত সেটা নাড়তে নাড়তে হয়। হয়, হ্যাঁ। ১ মিনিট সেখানে মানে বিরতিহীন নাড়া লাগে আরকি। তো আমি যেহেতু এটা জানি, তো আমার ঘি বানাই আমি হচ্ছে ১৫ কেজির মতো ধরেন। আমি ৩০ কেজি ক্রিম অথবা ৩৫ কেজি বা ৪০ কেজি ক্রিম ডিম মানে কি শর্টটা? দুধের শর্টটা কি ফ্রিজে রাখতে হয়? না, না। তাহলে? এটা হচ্ছে আমরা দুধ দিয়ে দেই হচ্ছে দূরে একটা জায়গায়, হ্যাঁ। মাদারীপুরের কাছাকাছি। ওরা ক্রিম বানিয়ে দেয়। ওরা ক্রিম বানায় দেয়। ক্রিম কিভাবে বানায়? একটা মেশিন আছে। ও। ওটার মধ্যে দুধ দিলে আর বরফ দিয়ে বোধহয় কিছু একটা না, করে। না কিছুই দেওয়া লাগে না। ওরা হচ্ছে যে দুধের ল্যাকটোজেনটা আলাদা করে ফেলে। ওকে। প্রাচীন আমলে তাহলে কিভাবে করত? তখন তো ল্যাকটোজেন আলাদা করার কোনো মেশিন ছিল না। সর তৈরি করত। শর্ট থেকে করত। সর উঠায় ফেলতো। এরপর হুম। সরে বাটতে হইতো আরকি। হ্যাঁ, বেটে তো করত। পানির সাথে মিশায় এটা আমরাও করি। হ্যাঁ। তো এইরকম ঘি নিতে চাইলে ১ কেজির ঘির দাম পুরো ৳৬,০০০ ৳৬,০০০ রাইট। এটা প্রচুর পরিমাণে কষ্ট। কিন্তু এখন যেহেতু আধুনিক সময় ওরা নিজেরা এই মেশিনে সেপারেট মেশিন আছে। সেপারেট মেশিন আলাদা করে দেয়। আচ্ছা। এবং আমরা নিজেরা এই মেশিন কিনতে পারতাম। কিন্তু এই দুধ বিক্রি করতাম। কিন্তু আপনি জানেন এই ৳৬,০০০ ঘি নেওয়ার জন্য আছে বাংলাদেশের লোক। আমি জানি ভাই কিন্তু এটা আমরা সর্বোচ্চ পরিমাণে দামে ঘি বিক্রি করি। তারপর আমি যেটা বলতেছিলাম আপনারে যে ঘি পারি হচ্ছে আমি ১৫ কেজি বানাইতে। আমার কাছে ঘির অর্ডার আসে ধরেন ১৫,০০০, ২০,০০০ কেজির। এটা যেকোনো মানুষের মাথায় ধরবে না যে এটা কেমনে সম্ভব। আমি যখন ঘির ভিডিও আপলোড করি, আপলোড করার পরে সর্বোচ্চ ২-৩ মিনিট আমি মেসেঞ্জারে থাকি চেক করি যে কেউ অর্ডার-টর্ডার দেয় কিনা। ২-৩ মিনিট থাকার পর আমার বের হয়ে যেতে হয়। চাপের কারণে শুধুমাত্র। তো আপনি এটা বড় করতেছেন না কেন? বড় করতেছি না এটার একটা কারণও আছে। আমি জানি এই প্রশ্ন আপনি আমারে করবেন যে আপনি কেন বড় করতেছেন না? আপনার যদি এত অপরচুনিটি আছে বিক্রি করার মতো। বড় করতেছি না আমার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে জিনিসটা। True. আমি ১৫ কেজি বানাইতে পারি, যখন আমি ৩০ কেজি বানাইতে যাবো তখন আমার আরেকটা লোক দিয়ে বানাইতে হবে। বানাইতে হবে এবং মূল কথা হচ্ছে এই ১৫ কেজির মার্কেটও একসময় নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমি নাড়তেছি এটারে, এই যে নাড়ার যে লিমিটেশনটা বা আমি যে বুঝি যে কতটুকু নাড়তে হবে, এটা সে বুঝবে না। এ কারণে আমার মার্কেটের দরকার নাই। ওই যে বললাম না আমার জন্মের ৫০,০০০ বছর আগে আল্লাহ তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। তাকদীরে যেটা রিজিক আল্লাহ দিয়েছেন ওটাই হবে। বেশিও হওয়ার উপায় নেই, আর কমও হওয়ার উপায় নেই। আমারটা কেউ নিয়েও যাবে না। আল্লাহ তাআলা অন্য কারোতে আমারে দিয়েও দিবেন। সো আমার জন্য যেটা পসিবল সেটা আমি করব। ধরেন আমাদের কাছে কোয়েল পাখি বিক্রি করি আমরা। রিসেন্টলি আমরা ৬ মাস যাবত কোয়েল পাখির বাচ্চা উৎপাদন শুরু করছি। আমি বাচ্চা উৎপাদন করতে পারি ৩,০০০ বা সর্বোচ্চ ৬,০০০ এর মতো। আমার কাছে অর্ডার আসে ৬ লাখের। আমি যে ফোন এখন বন্ধ, আমি যদি এখন অন করে রাখি, প্রতি মিনিটে, মিনিটে অর্ডার আসবে। কিন্তু আমার পক্ষে দেয়া পসিবল না। আমি যতটুকু পর্যন্ত উৎপাদন করতে পারবো আমার কাছে লিমিট ওই পর্যন্তই। আপনি অর্ডার দিলে ২ মাস ৩ মাস পরে পাবেন। নিলে নেন, সমস্যা নেই। এটাই। এবং
দুধ সেম যতটুকু আমি পারি ততটুকু আমি করব, এর বেশি না। বেইজিং হাঁস আমরা পালন করতেছি এখন। এই বেইজিং হাঁসের ডিম পাড়া শুরু করছে আরকি। এটা আমি নতুন নিয়ে আসছিলাম। কিন্তু যেহেতু আমি একজন ইউটিউবার, এটার একটা সুবিধা আছে। আমাকে কেউ ২ নম্বর জিনিস দেয় না। একটু দিলে ভয় থাকে, একটু ভয় থাকে। এটা কিন্তু আমার ক্ষেত্রেও সত্য। আমি যত জায়গা থেকে অনলাইন থেকে নিয়েছি, হয় আমাকে প্রোডাক্ট দেয় নাই অথবা একেবারে সলিড ১ হ্যাঁ। নাম্বারটা দিয়েছে। আমি একবার একটা ভ্যাকুয়াম ক্লিনার অর্ডার করছিলাম। আমার ওই ইনকিউবেটর মেশিনের মধ্যে বাচ্চা যখন ফুটে তখন ওই বাচ্চার ছোট, ছোট লোমগুলো পড়ে থাকে। তো আচ্ছা। একটা ভ্যাকুয়াম ক্লিনার অর্ডার করছিলাম যে এটা দিয়ে পরিষ্কার করব। অনলাইনে পরিচয় দিছি আমি বিসমিল্লাহ এগুলোর ওনার। আমার এটা লাগবে ওই কাজের জন্যে। ওরা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেনি। পরে যারা নিছে ওইটা তারা বলল যে, "ভাই এটা তেমন একটা ভালো না।" যে কারণে আপনার সাথে আর যোগাযোগ করে নাই। কারণ আপনি তো রিভিউ দিবেন। বাট আমি রিভিউ আজ পর্যন্ত কারো দিই নাই। আমি বলিও নাই। আমরা তো এখানে আসছি শোতে জয়েন করার জন্য গতকালকে আসছি আমি। তো আমার এই কাজিন আসছে ওরে নিয়ে আমি হচ্ছে গেছিলাম ২ নম্বরে একটা কাজে। তো ওখানে যাওয়ার পরে বলতেছে যে, "খেলা দেখবি?" ও চলো তাই যাই খেলা দেখি। আমি স্টেডিয়ামে ঢুকে আমরা হুম। কিছুক্ষণ খেলা দেখছি। খেলা দেখে যখন বের হইছি, এক লোক এরকম জার্সি ২ টা ধরায় দিছে আমাদের হাতে। যে ভাই নিতেই হবে। উনি হাতে পায়ে ধরে জার্সি ২ টা আমাদেরকে দিলই। আমি ৳২০০ দিছি যে ৳৫০০ জিনিস ৳২০০ না, নিবেই না। পরে উনার ঠিকানা দিয়ে আসলাম যে আপনি আমার খামারে যায়েন। এটা বিনিময় আমার করতে হবে আরকি যেকোনো পর্যায়ে। উনার কাছে আমার ঋণী থাকা যাবে না। উনি গরিব মানুষ। ফুটপাতেরই জার্সি বিক্রি করতেছে। যাই হোক, তো বলতেছিলেন যে বিসিএস এর ব্যাপারে আরকি। যে করবেন কিনা? আমি এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে অ্যা বৃহৎ আকারে চেষ্টা করা উচিত। কেন করা উচিত? এই যেমন ধরেন আপনার নীতি নৈতিকতা আছে। জি। হ্যাঁ? আপনি কখনো নীতি নৈতিকতাকে কম্প্রোমাইজ করবেন না। অবশ্যই না। সো আপনি যখন নীতি নৈতিকতাকে কম্প্রোমাইজ করবেন না, আপনারা যখন বড় স্টেপ নিবেন, তখন অনেক বড় একটা সোসাইটির একদম নিশ্চিতভাবেই একটা মানে হালাল ফুড এবং নিশ্চিতভাবেই একটা ভালো ফুড খাওয়ার, নেওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়। জি। হ্যাঁ, এখন আমি বলব যে আপনি সাকসেস করবেন কি করবেন না সেটা তো তকদির আল্লাহ রেখে রাখছে যা তাই হবে। কিন্তু আপনার চেষ্টা করা উচিত। যেহেতু আল্লাহ সবচেয়ে বড় কথা হলো সম্মান দেওয়ার মালিক তিনি, সম্মান নিয়ে নেওয়ার মালিকও তিনি। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা। রাইট? সো আপনাকে এই সম্মানটা দিয়েছে, জি। উনি কিন্তু সবাইকে সেটা দেন নাই। অবশ্যই। তো সুতরাং সেই জায়গা থেকে আপনার মনে হয় এটার প্রপার ইউজটাও করা উচিত। আমি উনাকে কিভাবে ডাকছি আমি আপনাকে বলি। ১ম কথা হচ্ছে আমি Facebook এ যাদের কনটেন্ট দেখি তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে এরকম জীবন ঘনিষ্ঠ কনটেন্ট। এবং আমি তারপরে এটার একটা স্ক্রিনশট নিয়ে মহিউদ্দিনকে বললাম যে উনাকে নিয়ে আসার ব্যবস্থা করেন। পরে আরিফ উনি কোন এলাকায় থাকেন, কোন ইউনিয়নে থাকেন, ওই ইউনিয়নের চৌকিদার কে, ওই ইউনিয়নের চেয়ারম্যান কে, এইভাবে উনি নাম্বার ট্র্যাক করে, করে ওনাকে জিজ্ঞেস করে, করে নাম্বার বের করে আমাকে বলছে যে হ্যাঁ, আমরা এখানে একটা কনফার্ম হয়ে মজার গেছি। ঘটনা আছে। জি। যখন আমাদের ইউপি সদস্য যিনি, হুম। আমাদের মেম্বার আরকি, উনাকে যখন ফোন দেওয়া হইছে এখান থেকে, তো উনি বলতেছে যে প্রশাসন থেকে ফোন দিছে। তো যাই হোক পরে আমি বললাম যে, "কে ফোন দিছে প্রশাসন থেকে?" বলতেছে যে, "আমি তো নামাজে ছিলাম। নামাজের পরে কল দিছে, নাম্বার আর ঢোকে না কল। তোমার নাম্বার চায়। দিব নাকি?" দেন সমস্যা নেই। এইভাবে হচ্ছে নাম্বারটা নেয়া হইছে। তো আমি খুব খুশি। কেন খুশি জানেন? কারণ আমার নিজেরও স্বপ্ন যে আমার একটা ছোটখাটো খামার থাকবে। শেষ জীবনে অবসর জীবন কাটাবো ওই খামারে। হ্যাঁ? নিজের খামারের উৎপাদিত আ ডিম, দুধ সেটা শরীরে যাবে। অবশ্যই। হ্যাঁ? এবং এটার একটা পরিতৃপ্তি আছে। আমি জানি না আপনি এখনো প্ল্যান্টেশন এ গেছেন কিনা? লাইক গাছ-টাছ এগুলো লাগান কিনা বা ওই কমার্শিয়াল এ চিন্তা করতেছেন কিনা? আমাদের এমনি সবজি চাষ তো অবশ্যই আছে। কেন বলি? যখন আপনি একটা গাছ রোপণ করেন, আপনি কিন্তু একটা স্বপ্ন রোপণ করেন। এই গাছটা বড় হচ্ছে, আপনার মনের মধ্যে প্রত্যাশা তৈরি হচ্ছে। এইবার বুঝি ফল আসলো, এইবার বুঝি ফুল আসলো। ফলটা হলো, ফলটা পাকলো, তারপরে ফলটা নিয়ে যখন আপনি খাবেন, ওইটার যে তৃপ্তি এটা অন্য কিছুতে নাই। নাই। সো এরকম আমি আমাদের কিছু ভিডিও আছে যেটা আমরা বলি যে আমরা নিজেদের গাছ থেকে নিয়ে আসতেছি। আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ আমার বাবা যদিও ঋণ করছেন, পরবর্তীতে আমার এত টাকা ঋণ প্রায় ৳৩০,০০,০০০ মতো ঋণ পরিশোধ করতে হইছে। আলহামদুলিল্লাহ তাতে আমার কোনো মানে বিন্দু পরিমাণে আফসোস নাই যে আমার বাবার ঋণ আমি পরিশোধ করছি বা আমার বাবা কেন এত ঋণ করছেন। আমার বাবার যে পরিমাণ গাছ, ফলের গাছ আমাদের বাড়িতে আছে, কোনো ফল বাদ নাই। মাশাআল্লাহ। মোটামুটি গ্রামে যত ফল আপনার দরকার, সব ফল আমাদের বাড়িতে আছে এবং ছোট, ছোট, ছোট গাছ না। মানুষ বলে না যে লাগাইছি দেখো এটা, এরকম না। বিশাল, বিশাল গাছ। মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে ফল ধরে। মাশাআল্লাহ। মানুষ খাইতেছে আমরা আপনাদের বাড়িতে তাহলে এখন থাকার মতো মানুষ কি? আপনি, আপনার বাবা, মা এই তো। অনেক তো বিয়েই হয়ে গেছে। হ্যাঁ, বোনের বিয়ে হইছে অনেক আগে। এত বড় বাড়ি। বিয়ে-শাদী করবেন কবে? বিয়ে-শাদী আল্লাহ তাকদীরে যেটা লিখে সেটাই আনসার আপনার জানাই ছিল যে এইটাই আসবে আনসার। তাকদীরে যেদিন আছে আপনার ডেইলি রুটিন কি? মানে সকালবেলা ঘুম থেকে উঠে শুরু ফজরের করেন নামাজ পড়ি। হ্যাঁ, নামাজ পড়ার পরে এরপরে আবার কিছুক্ষণ ঘুমাই। ঘুমানোর পরে ওই আমার আব্বা সকালে ওঠে একবারে। ফজরের পরে আব্বা আর ঘুমায় না। হ্যাঁ। এর কারণ হচ্ছে আব্বা সন্ধ্যার সময় ঘুমায় যায়। এশার নামাজ পড়েই ঘুমায় যায় আরকি। যেহেতু গ্রাম, উনাদের সোশ্যাল মিডিয়া নিয়ে মাথা ব্যাথা নাই। তারপর উনাদের টেলিভিশন নিয়ে মাথা ব্যাথা নেই। ওই সারাদিন কাজ করে ঘুমায় যায় আরকি সন্ধ্যার পরে। উনি উঠে রাত ২ টার দিকে আরকি। ১:৩০ ২ টার দিকে। এরপরে আর উনি ঘুমায় না। ওই পুরো বাড়িতে হাঁটবে অথবা খামারে যাবে। গরুর গোবর-টোবর সব গোছাবে। মানে গোছায় আমরা ওই যে সারপট বলি, জি। টেনে, টেনে এক জায়গায় করে রাখে আরকি। যাতে সকালে কষ্ট না হয়।
এগুলো সব আব্বা সকালে রেডি করে আমি যখন খামারে যাই, আমি যাওয়ার পরে হচ্ছে যে গোসল করাই। ১০টার মধ্যে আমরা গোসল করায় ফেলি। এরপরে খাওয়া-দাওয়া করি। ১০টা-১১টার দিকে সকালের খাবার খাওয়া লাগে। খাওয়া-দাওয়া করে এরপরে হচ্ছে যে এখন যেটা হয় সেটা হচ্ছে যে মানে খামারে প্রতিদিন মানুষ আসে। আমাদের প্রায় ৮.৫ বিঘার মতো জমি আছে। জি। জমিটা হচ্ছে আমাদের লিজ নেওয়া। আমি এখানে বলে দেই এটা। আমাদের নিজস্ব জমি খুবই কম। কিবরিয়া ভাই প্রচুর পরিমাণে আমাদের দরকার ছিল তখন যে আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টার আমাদের। কারণ আমি শহরে বড় হইছি। গ্রামের এত কিছু আমি বুঝি না। ছিলামও না গ্রামে। তো আমার টাকাটা দরকার ছিল যে ঋণটা দিয়ে আমরা কোনমতে একটু বেঁচে থাকি আরকি। সেই সুযোগটা পাই নাই। যতটুকু করা হয়েছে ওই যে বললাম না একটা কথা খুব মানে হৃদয় ছুঁয়ে গেছে কথা। যে আমাদের প্রত্যেকের ভেতরে এই জিনিসগুলো থাকে আমরা হয়তো সেটা প্রকাশ করি না। হুম। আর প্রকাশ করার জায়গাও আমরা পাই না হয়তো। নিজের কাছে সেটা কুরে একবারে মানে ক্ষত হয়। তো ঐরকমটাই আমাদের ক্ষেত্রেও। আমার আফসোস নাই আরকি। আমার মা একটা কথা বলে যে বারবার, "মারা যাওয়ার সাথে পেয়ে যাবা। সমস্যা কি? এখন মারা যাইতেছে এটা তো হক। আল্লাহর সাথে যদি কোনো অন্যায় করো, যত ইবাদত আছে সব তো আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে করছো, আল্লাহর কাছে ক্ষমা চাইলা, ক্ষমা করে দিবে আল্লাহ। আল্লাহ বলছে ক্ষমা করে দিবে। বান্দার হক ক্ষমা করবেন। বান্দার হক তুমি নষ্ট করলে সেটা ক্ষমা হবে না। আমি এখনো বলতেছি এই কথা। আমার হক যদি কেউ নষ্ট করে, আমি মৃত্যুবরণ করার সাথে বা আপনি মৃত্যুবরণ করার সাথে আপনার সেটা দেওয়া লাগবে আমাকে। দেওয়া লাগবেই। আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হন, তাহলে আপনার এটা বিশ্বাস করতে হবে এটা ইমানের অঙ্গ। সব কেটে নিবে। হ্যাঁ, আপনি সেটা দেওয়াই লাগবে। আপনি পার হইতে পারবেন না। বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই। নিতেছেন নেক। মারা যাওয়ার সাথে তো আমাদের একটু তারা পাপ পুণ্য যতটুকু করুক ওখানে তো কিছু দিবে। এটা তো একেবারে তো লস হইতেছে না। এ পারে না, ও পারে বাবা। আমরা প্রচুর পরিমাণে আল্লাহ বিশ্বাসী। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ। আমাদের সাথে যাই ঘটুক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। ঘটতেছে ঘটুক। আলহামদুলিল্লাহ আমাদের মানে যতটুকু হোক ওই যে বললাম না এই যে দরজাতে ঢুকতেছি পায়ে একটু গোতা লাগছে। পা ভেঙে যেতে পারত। ভাঙে নাই। হালকা ব্যথা পাইছি। সমস্যা না। আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ ভাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি অলরেডি অনেক দূরে আগায় গেছেন এবং ইনশাআল্লাহ আপনার এই বিসমিল্লাহ এগ্রো একদিন অনেক বড় ব্র্যান্ড হবে বাংলাদেশে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর অনেক ধন্যবাদ জানাই ফরিদপুর থেকে আপনি কষ্ট করে আসছেন আমাদের এই অনুষ্ঠানের জন্যে। প্রচুর পরিমাণে আপনি প্রফিট করতে পারবেন। কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কারণ বাংলাদেশে হিউজ পরিমাণে মানুষ এখানে। ট্রু। এত ছোট একটা দেশে এত পরিমাণে যেহেতু পপুলেশন, এখানে হিউজ পরিমাণে আপনার বিজনেস অপরচুনিটি আছে। প্রচুর অপরচুনিটি। এগ্রিড। আমরা করলেই তো আমরা যদি করি, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি এখানে করি বা আমাদের পার ডে ইনকামের কথা শুনলে হয়তো অনেকের চোখ উপরে উঠবে যে এটা খুব পসিবল নাকি? আমরা যেসব পণ্য বিক্রি করি, আমাদের কার্টুনই লাগে ১ মাসে প্রায় ৩০-৩৫,০০০ টাকা। তো পার ডে আমাদের এরকমও হয় কোনো দিন ২৫,০০০, ৩০,০০০ এর নিচে আসে না। ফ্যাক্ট আপনি বুঝতে পারছেন এই অনুষ্ঠানের? ও বলতেছে যে আমি যে পরিমাণ বিক্রি করি, বিক্রি করার চাইতেও বিক্রির পসিবিলিটিটা আপনি চিন্তা করেন। ও কি পরিমাণে এভয়েড করে। মানে এভয়েড করতে বাধ্য হয়। জি। যে কল আসতেছে ২-৩ মিনিটের মধ্যে এরপর আর দেখার সুযোগ হয় না। ওর ঘিয়ের ডিমান্ড হচ্ছে ১৫,০০০ কেজি। সেখানেও দিতে পারতেছে ৩০-৩৫ কেজি। মানে এটা তো বিয়ন্ড ইমাজিনেশন বলতে গেলে। মানে আপনি আজকে অর্ডার দিচ্ছেন ৩ মাস ৬ মাস পরে পাবেন। হ্যাঁ। তাহলে এই ডিমান্ডের জায়গাটা আপনি চিন্তা করে দেখেন একজন খামারির জন্য এটা একটা কত বড় একটা অ্যাসেট। যে আমি আজকে প্রোডাকশন বের করলে এটা তো আমার নিশ্চিত সেল হয়ে বসে আছে। তাই না? আমাকে শুধু গায়ে গতরে খাটতে হবে। মানে আমার খুব পরিচিত ক্লোজ একজন যার সাথে খুব ভালো সম্পর্ক আমার। সে একটা কর্পোরেট ব্যাংকের খুব বড় অফিসার আরকি। তিনি আমাকে বলছিলেন, আমি ব্যাংকের নাম নিচ্ছি না। হ্যাঁ। তিনি আমাকে বলছিলেন যে, "তুমি এখানে চাকরি নাও।